দর্শক নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে বাংলাদেশি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। আজকে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি বাঁকা মেরুদণ্ড। আপনারা জানেন মেরুদণ্ডের উপরেই আমাদের পুরো শরীরটা আসলে দাঁড়িয়ে থাকে। আমাদের যত ধরনের মুভমেন্ট আমরা করে থাকি সেটি কিন্তু এই মেরুদণ্ডের সাহায্যেই করে থাকি। সেক্ষেত্রে মেরুদণ্ডটি যদি বাঁকা হয়ে যায় কী ধরনের ক্ষতি হয়, কোন বয়সে হয়, এর চিকিৎসা পদ্ধতি বা কেমন, এই বিষয়গুলো আজকের আলোচনায় তুলে আনবার চেষ্টা করব। আমার সঙ্গে বিজ্ঞ আলোচক হিসেবে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে আজকে আমরা যে বিষয়টি বাঁকা মেরুদণ্ড, এটি আসলে জন্মগত হয় কিনা বা কাদের হয়, কোন বয়সের রোগীদের বেশি পান, এই বিষয়টি জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। মেরুদণ্ড কিন্তু আসলে আমরা যদি সামনের দিকে তাকাই তাহলে কিন্তু স্ট্রেট সোজা। আবার যদি মেরুদণ্ড আমরা মডেলে দেখি, পার্শ্বের থেকে দেখি একটা পার্শ্বে, তাহলে কিন্তু মেরুদণ্ড একদম বাঁকা না, মানে সোজা না। কিছুটা হইলো ঘাড়ের দিকে যেমন সামনের দিকে বাঁকা, কোমরের দিকে ধরেন সামনের দিকে বাঁকা, আবার পিঠের দিকে কিন্তু উল্টা, আবার একদম নিচের দিকে হলো অপোজিট। অর্থাৎ এই মেরুদণ্ড সামনে থেকে একদম স্ট্রেট সোজা হইলেও পার্শ্বের থেকে কিন্তু বাঁকা আছে। এবং এই বাঁকা যেটা আমরা সামনে থেকে দেখব, এই স্ট্রেট মেরুদণ্ড যদি যে কোনো ডান বা বাম দিকে হেলে যায়, বাঁকা হয়, সেটাকে সাধারণত আমরা বাঁকা মেরুদণ্ড বলে থাকি। আর বাকিটা তো আমরা স্বাভাবিক। এখন এইটার কারণ যেটা আপনি বলছিলেন, হ্যাঁ, অনেক সময় জন্মগতভাবেও আপনার এটা বাঁকা হয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বাঁকা হয় কোনো কারণ জানা যায় না। 70% ক্ষেত্রে এই মেরুদণ্ড একদিকে বাঁকা হয়ে যাবে, কিন্তু কোনো তার কারণ নাই। আর জন্মগতভাবে যেটা হয় সেটা ধরেন আসলে সবসময় যে উপর দিকে বোঝা যায় তা না, যে তার এটা জন্মগত কোনো ত্রুটির জন্য। আমাদের হাতে একটা প্রেজেন্টেশন আছে, আমরা একটু দেখি। হ্যাঁ, যদি আমরা দেখি, এইটা আপনি দেখেন যে প্রথম যে বাম দিকের ছবিটা স্ট্রেট, একদম মাঝখানে যে ছবিটা দেখেন একদিকে বাঁকা হয়ে গেছে মেয়েটার। আর এইটাকে যদি আমরা এক্সটার্নালি দেখি তাহলে আপনি দেখেন যে সে বাম দিকে হেলে গেছে, ডান দিকে তার শোল্ডারটা উঁচু হয়ে গেছে, পেটের দিকে দেখেন ভিতরে ঢুকে গেছে। পেলভিসটা যদি আমরা চিন্তা করি, যেটা আমরা হলো নিতম্ব, এটা দেখেন তার বাম সাইডে উঁচু, ডান সাইডে নিচু। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে তার মনে হয় পাটা ছোট। আচ্ছা, বাচ্চা যখন হাঁটবে একটু উঁচু নিচু হবে, এবং হাঁটবে যখন আমরা যেটাকে লিম্পিং গেট, যে একটু ঘোরায় ঘোরায় ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটবে। আর সামনের দিকে যদি চোখে, তাহলে একদিকে অনেক উঁচু হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আছে যে বাচ্চারা বিশেষ করে ছোটো বয়সে যদি এই কনজেনিটাল আমরা বলি, যেটা এমন থাকবে যে তার বয়স আমি অল্প একটু হাঁটলেই মানে আমি হাঁপিয়ে যাচ্ছি, টায়ার্ড হয়ে যাবে, ব্যথা হবে। যেমন এই যে বাচ্চাটা দেখেন আপনি যে কীভাবে দাঁড়িয়েছে, ওর পাটা কিন্তু দেখেন ডান পাটা খাটো, তার দেখেন শোল্ডারটা একদিকে বাঁকা, পেটের দিকে আপনি দেখেন একদম ছোট মানুষ কেমন ভিতরে ঢুকে আছে। প্রথমটা যদি আমরা দেখি, যেটা ক্যাপ পরা, ও যদি সামনের দিকে ঝুঁকে দেখেন তার কি হয়, বাম দিকে কেমন উঁচু হয়ে যাচ্ছে। এবং এই বাচ্চাকে যখন হাঁটতে যাবে সে কিন্তু একটু হেলে হেলে হাঁটবে, একদিকে ল্যাংড়া এবং খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে থাকবে। কোনো মা বা কোনো বাচ্চা কেউ চায় না যে তার এরকম একটা বাঁকা। এই রোগীগুলো কি সার্জারি করে পুরোপুরি সুস্থ করে ফেলা হ্যাঁ, সম্ভব? এই যেমন এখন যদি আমি এক্সরে দেখি তাহলে আপনি বুঝেন, দেখেন তার বাম পাটা মানে ডান পাশে, আমরা উল্টা দিকে তাকাই তো, ডান পাশেটা একদম কতটা উঁচু হয়ে গেছে, বাম পাশেটা নিচু হয়ে গেছে। তার দেখেন পেটটা কেমন প্রোট্রুডেড হয়ে ভিতরে, পিঠটা পিছনে, মানে একটা আগলি পজিশনিংটাও তো না, একদমই বাঁকা হয়ে গেছে। যে কারণের জন্য আমরা বলি যে এটা কি করতে হবে। এই ক্ষেত্রে দেখেন আমরা সার্জারি করছি। যদি আগেরটার সাথে আমরা তুলনা করতে পারতাম, দেখেন দুইটা শোল্ডার এখন ব্যালেন্স, যেটা শোল্ডার যেটা আমরা বলছি, আপনি ইয়েটা দেখেন কোমরের নিচ পার্সেন্টটা আগের থেকে অনেকটাই ব্যালেন্সড হয়ে আসছে। অনেক অবলিক ছিল, এখন অনেকটাই সমতল। এই বাচ্চা ধরেন সাইড থেকে আমরা যখন দেখছিলাম, দেখেন এই যে ডান সাইড থেকে 3 নম্বরটা, বাম সাইড থেকে 3 নম্বর, ডান সাইডে এবার 2 নম্বরটা কেমন সামনের দিকে বাঁকা ছিল। কিন্তু এখন কিন্তু এটা নর্মাল অ্যালাইনমেন্ট আমরা বলি, যেটা আমরা মডেলের মধ্যে যেটা আমরা দেখানোর চেষ্টা করছি। এখন যদি আমরা এটা ছবিতে দেখি যে তার কতটা ইমপ্রুভমেন্ট হলো, দেখেন আপনি কম্পেয়ার করেন একদম বাম পাশে যে ছবিটা, এরপর মাঝখানে এটা দেখেন, ওর কিন্তু পেটের ভিতরে যে ঢুকেছিল সেটা কিন্তু আর নাই। এরপরে ধরুন ওর যে একদিকে বাঁকা ছিল সেটা অলমোস্ট, এখন দুইটা পা মাটিতে টাচ করতে পারতেছে। এবং নিতম্বটা দেখেন ওর প্রথম যে ছবিটা কেমন ছিল, মাঝখানে ছবিটা আপনি কম্পেয়ার করেন। হ্যাঁ, এটা ধরেন অপারেশনের পর এইটার মধ্যে যদি আপনি আসেন, আমার একদম ডান পাশে দুইটা, তার অপারেশন আগে এবং পরে
যেটা ক্যাপ পরা এটা কিন্তু অপারেশনের আগে। এরপরে যে খালি গায়ে তাকে আছে মেয়েটা সুন্দর, তার পেটটা দেখেন, বুকটা দেখেন, হাত দুটার অবস্থান দেখেন, পাগুলো দেখেন। এবং আমরা যেটা শোল্ডার বলি অলমোস্ট ব্যালেন্সড, কারণ এটা একটু সময় লাগে ব্যালেন্স হইতে, কারণ বাচ্চারা তো বাঁকাটাকে সোজা করে দিলাম, ওই জন্য একটু সোজা হইতে থাকবে, বড় হবে তখন এটা ব্যালেন্সড হয়ে যাবে। আমরা এই বাচ্চাকে দেন, আমরা আরও কিছুদিন পরে যদি আমরা দেখি কখনো, পরে স্লাইডে যদি যাই, একটা স্লাইড এখন দেখেন 4 মাস, এখন দেখেন আগে দিকে কিন্তু তার বাম দিকে উঁচু ছিল, এখন ডান দিকে, মানে গ্রোথটা তার ইকুয়াল হয়ে আসতেছে। এবং পিছনে যে মানে একদম উঁচু ছিল সেটা কিন্তু তার এখন আর নাই। সো সার্জারি 40 দিনের মাথায় 40 দিনের মাথায়। সো দিন যাবে, সে কিন্তু আস্তে আস্তে এটা প্রোগ্রেস করবে, এক সময় ব্যালেন্সড হয়ে যাবে। এটা অনেকটা ধরেন আমরা বলি যে একটা গাছ যদি আমরা লাগাই, অনেকগুলো গাছের মধ্যে একটা গাছ বাঁকা হয়ে গেল, ওই গাছটাকে আমরা কি করি, একটা কাঠি দিয়ে বেঁধে দিই, আমরা যেটা লাগিয়েছি একটা কাঠির মতো, তো এটা দিলে ওই ধরেন কিছুদিন সাপোর্ট থাকবে, ও এক সময় যখন লম্বা বড় হয়ে যাবে বোঝাই যাবে না যে ছোটবেলায় এই গাছটা এরকম বাঁকা হয়েছে, বাঁকা ছিল। এক্স্যাক্টলি এই বাচ্চা বয়সে যদি এরকম মেরুদণ্ড বাঁকা হয়, দেন যেহেতু আমরা সার্জারি করে আমরা সোজা করলাম, সবগুলো কিন্তু আবার সার্জারি লাগেও না। অনেক আছে যেটা হলো সার্জারি ছাড়া, আমরা এক ধরনের ব্রেস বলি, ওই রকম কাঠির মতো সাপোর্ট দিলে পরে সেটা কিন্তু আপনার হলো ভালো হয়ে যায়। সার্জারি মানে আমরা যখন দেখব যে দিন দিন শুধু বাঁকাই হয়ে যাচ্ছে এবং ওই ধরনের কোনো সাপোর্ট দিয়ে ব্রেস দিয়ে কোনোভাবেই ভালো করা যাবে না, তখন এটাকে ধরেন আপনার সার্জারি করতে হয়। এই যে যারা অল্প বয়সী যদি হয় সেক্ষেত্রে মনে হয় অপারেশনটা একটু সহজ হয়, যারা একটু প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে কি ধরনের ডিফিকাল্টিস ফেস করেন? দুটো জিনিস, মানে এই অপারেশনটা কোনো বয়সে খুব যে একদম খুব ইজি তা না। আচ্ছা, কারণ হলো যে এটা একটা জটিল অপারেশন। একদম ছোট বয়সে যদি হয় সাধারণত দেখা যায় যে আমরা মেরুদণ্ডে যে কশেরুকা যেটা বলছি ইন্ডিভিজুয়াল একটা ভার্টিব্রা, এগুলো যদি কোনো কারণে সঠিকভাবে তৈরি না হয়, দেখা গেলো যে আলাদা আলাদা হওয়ার কথা 3-4টা মিলে একটা হাড় হয়ে গেছে, অথবা এক পাশে একদম আলাদা হইলো আরেক পাশে একটা বারের মতো থাকে, তখন চ্যালেঞ্জটা আসলে বেড়ে যায়। আবার দেখা যাবে যে একটা হাড়ের মাত্র হয়তো 4/1 বা 50% আপনার তৈরি হয়েছে, বাকিটা তৈরি হয় না, তখন তো মানে বাঁকা তেরা হয়ে যায়। আমরা বলি হেমি ভার্টিব্রা, ব্লক ভার্টিব্রা, এগুলো জন্মগত। এগুলো যদি হয় প্রবলেম হলো উপরেও বাঁকা নিচেও বাঁকা, দুইটা মিলে একটা ব্যালেন্স, অনেক সময় আমরা সার্জারি করি না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যে সামনের দিকে তার আপনার হলো ধরেন আলাদা আলাদা হয়েছে, কিন্তু পিছনের দিকে ব্লকের মতো থাকছে, ওইগুলো খুব ডেঞ্জারাস। ওই বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি প্যারালাইসিস ডেভেলপ করে। তো ওই প্যারালাইসিসগুলো ডেভেলপ হওয়ার আগেই আপনার সার্জারি করতে হয়। আরেকটা হলো যে সে শুরু থেকে, মানে আর্লি স্টেজে প্রিভেনশনটা অনেক ইম্পর্টেন্ট। আরেকটা হলো যে ধরেন শুরুর থেকে সে এত বেশি বাঁকা, এবং আমরা দেখতে পাচ্ছি একটা মেজারমেন্ট আমরা বলি কবজ অ্যাঙ্গেল, এক ভদ্রলোকের নাম অনুযায়ী 40 ডিগ্রির উপরে, 40-এর উপরে, ওইটাকে আপনি ধরেন যতই আমরা খাঁচা দিই ওটা কন্ট্রোল হবে না, ওটাকে ধরে নিতে হবে যে ওটাকে সার্জারি করতেই হবে। এই সার্জারি যেটা আপনারা করেন এতে কত সময় লাগে স্যার? অনেক সময়, আমরা যখন প্রথম দিকে করতাম তো 12-14 ঘন্টা লেগে যেত। আচ্ছা, ধরেন আমরা প্রায় 15 বছর 18 বছর আগের কথা বলছি, এখন তো ধরেন আমাদের 4 ঘন্টা 3 ঘন্টা, ডিপেন্ড অন যে কতটা সেবা। সবগুলো তো দেখলাম যেগুলো, এগুলো তো সবগুলো মেটাল। হ্যাঁ, সেক্ষেত্রে এগুলো তো বিভিন্ন কান্ট্রির হয় বা এক্সপেন্সিভও বটে। হ্যাঁ, এগুলো মেটাল এবং ধরেন অনেক এক্সপেন্সিভ, এবং এগুলো হলো আমরা বলি যে টাইটেনিয়াম অ্যালয়, অনেকগুলো মেটাল দিয়ে, একটা একই ধরনের মেটাল না। যদি আমরা অনেক অ্যালয় করতে পারি, অনেকগুলো মেটাল সমন্বয় করতে পারি, তাহলে আপনার শরীরে রিয়াকশনটা কম হয়। মানে একই রকমের মেটাল অনেক বেশি যদি আপনার লং টাইম শরীরে রাখি, শরীরের সাথে একটা রিয়াকশন হতে পারে। কিন্তু যখন অল্প 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 করে দিই ওটা ইগনোর করে শরীর। সেজন্য এই টাইটেনিয়ামগুলো আপনার হলো দামি। আমাদের দেশে ধরেন মোস্টলি আমরা ইন্ডিয়ান ব্যবহার করি, বাট চাইনিজ আছে, কোরিয়ান আছে, আর সবচেয়ে ভালো হলো আমেরিকান। আচ্ছা, ইউরোপ মিডল ইস্ট কান্ট্রিতেও এখন আছে, ইংল্যান্ডের আছে। ইংল্যান্ড আমেরিকারগুলো অনেক দাম। ধরেন আপনার এমন আছে যে এক একটা স্ক্রুর দামে আমাদের দেশে প্রেক্ষাপটে প্রায় 25-30 হাজার 40 হাজার টাকা, আর ডেভেলপ কান্ট্রিতে ওর হয়ে যায় $1,000, মানে 1 লক্ষ টাকার উপরে একটা। মানে সাধ্যের মধ্যে সবার ক্ষেত্রেই আসলে একটা সামঞ্জস্যপূর্ণ এই যে জিনিসগুলো এমন ভাবে তৈরি করা হয় যে ধরেন কান্ট্রি ওয়াইজ, এশিয়ান কান্ট্রির জন্য এক ধরনের দাম ধরেন ওনারা, ইউরোপের জন্য এক রকমের দাম, আমেরিকার জন্য এক রকমের দাম, আদারওয়াইজ এটা সম্ভব না, কারণ অনেক স্ক্রু লাগাতে হয়। এবং আমাদের দেশে
ধরেন যাদের হয় আমরা চিকিৎসা বিজ্ঞানে অনেক আধুনিকতা দেখেছি। এখন আপনি বলছেন যে 10-15 বছর আগে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল, এখন কমে এসছে। এবং আমরা ওই যে ল্যাপ্রোস্কোপির বিষয়টা সম্বন্ধে জানি, এই ধরনের সার্জারিগুলো কি ওপেন করে করতে হয় না আচ্ছা ল্যাপ্রোস্কোপি সুন্দর কিছু কিছু ক্ষেত্র আছে যে আমরা কাটাকাটি খুব কম, আর আমাদের যেমন যেমন আমাদের সেন্টার আছে যেটা খুব মানে বেশি প্রয়োজন ডিফর্মিটি সার্জারি মানে বাঁকাতে না, সেটা হলো নিউরো মনিটরিং। যে আমরা যে রুগীটাকে ভয় থাকে যে প্যারালাইসিস হয়ে যায় কেন, এটা খুব ভয়াবহ একটা ডেঞ্জারাস কমপ্লিকেশন। যখন আমরা এই সার্জারিগুলো করি যত বেশি বাঁকা তত বেশি ভয়, তত বেশি টেনশন যে এটা করার সময় আমি তো এবং সোজা করে যেহেতু দিতে পারবো। বাচ্চাদের বিষয়, সেহেতু তো সেন্সিটিভিটিটা আরো অনেক বেশি বেড়ে যায়। তো দেখা যায় যে সোজা তো আমি করতেই পারবো, কিন্তু সোজা করলে তার খারাপ কতটুকু হবে, খারাপ দিকে একটা যেটা আপনার হলে প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো আমাদের সেন্টারে একটা সুবিধা আছে যে নিউরো মনিটরিং, যে তার পায়ের কোনো চেঞ্জ হচ্ছে কিনা, সে বোধ শক্তি কমতেছে, শক্তি কমে যাচ্ছে, মানে যেটা প্যারালাইসিসের দিকে যাচ্ছে কিনা এটা বোঝার জন্য একটা মেশিন আছে নিউরো মনিটর বলে, ওইটা আমাদের ওখানে আছে, ওইটা একটা বড় আমাদের গাইড করে। আর অনেক আর্লি স্টেজে থাকলে খুব নরম নরম মানে যে ধরেন বাঁক আছে, কিন্তু আমি যদি ম্যানুয়ালি একটু স্ট্রেচিং করি, প্রেশারাইজ করি, তাহলে দেখা যায় সোজা হয়ে যায় এবং বাচ্চার কোনো অসুবিধা হয় না। তাহলে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু খুব কম কাটাকাটি করে আপনি সার্জারি করা যায়। আর যদি অনেক বেশি পরিমাণ মানে বাঁকা লেভেলটা ধরেন এক্সটেন্সিভ, সেক্ষেত্রে আপনাকে ওপেন করতে হবে। বাচ্চারা এই অপারেশনের সার্জারির ধকলটা কত বছর থেকে আসলে, সার্জারি তো যে কোনো বয়সেই বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা বলি যে যতটা দেরিতে করা যায়, সাধারণত আমরা 8 বছর পর্যন্ত যদি মানে নেওয়া যায় তাহলে হাড়গুলো একটু ম্যাচিউরড হয়। কিন্তু যদি দেখা যায় তার 5 বছর বা 6 বছর কিন্তু এই বাচ্চা খুব খারাপের দিকেই যাচ্ছে, তাহলে তখন আপনি ডিলে করা যায় না। যেমন আমরা কয়েকদিন আগে একটা বাচ্চা করলাম, সেটা হলো তার প্রথম অবস্থায় আমরা দেখলাম বেশ বাঁকা, ওর বাবা আমাকে বলছে যে সার্জারি লাগতে পারে। তো আমরা একটা ব্রেস যেটা আমরা বলি সাপোর্ট খাঁচার মতো পরিয়ে দিলাম, কিন্তু সে ঘুরছে, ইন্ডিয়া গেছে, বিভিন্ন জায়গায় গেছে, ইন্ডিয়াতেও বলছে সার্জারি লাগবে, আমাদের এখানে আর সে করে নাই, দেখায় নাই, আবার আসছে। তার মানে আমরা সার্জারি করে নাই। তার 3-4 মাস পরে বাচ্চা প্যারালাইসিস হওয়া শুরু করছে, আর বাচ্চা আর দাঁড়াইতে পারে না, হাঁটবে তো দূরের কথা, দাঁড়াইতে পারে না, তখন নিয়ে আসছে আমাদের। আমরা মানে তাকে দাঁড়ালে সে পড়ে যায়, পায়ের শক্তি কমে গেছে, সেন্সেশন কমে গেছে। তো যখন এক্সপ্লেন করে তারপর আমরা সার্জারি করলাম, তা আলহামদুলিল্লাহ ওই বাচ্চা তো আস্তে এখন সে দাঁড়ায়, হাঁটায় একা একা। তো এখন হলো যে যদি আপনি না করেন তাহলে কিন্তু আস্তে আস্তে প্যারালাইসিসের দিকে যেতে পারে। আবার একই সাথে যদি অনেক ভয়াবহ বাঁকা থাকে, খুব রিজিড টাইপের, শক্ত টাইপের, সোজা করাই যায় না, ওগুলো কিন্তু আবার সার্জারি করার টাইমে অনেক সময় তার দেখা যায় যে মেরুদণ্ড সোজা হয়ে গেছে, কিন্তু এই মেরুদণ্ডের ভিতরে যে স্নায়ুতন্ত্র সেটা ধরেন আগে ছিল একরকম, যখন আমরা সোজা করলাম তার উপরে একটু চাপ পড়ছে। চাপ মানে যে সে ফ্রি, কিন্তু সে ছিল হয়তো শর্টের মতো, তার একদিকে স্ট্রেচিং হয়েছে, সে এই টিস্যুতে খুব সেন্সিটিভ, সাংঘাতিক সংবেদনশীল হলে আপনার এই নার্ভ স্নায়ুতন্ত্র, তখন সে আর কাজ করে না। তবে এটা আবার দেখা যায় যে অনেক সময় এটা ক্ষণিকের, টেম্পোরারি, হয়তো দেখা গেলো কয়েক ঘন্টা থাকলো বা 1-2 দিন পরে আবার নর্মাল হয়ে যায়। বাট কিছু কিছু ক্ষেত্রে আছে যে একদম পার্মানেন্টলিও ড্যামেজ হতে পারে। তো এই কারণের জন্য সার্জারি করার আগে আপনার ডাক্তার যিনিই করবেন তার উচিত হলো আত্মীয় স্বজনের সাথে কথা বলা, তার প্যারেন্টসকে বোঝানো, কারণ ক্ষুধা না করে ব্রেন থেকে তো সম্পূর্ণ মেরুদণ্ডের সাথে ব্রেন তার ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, শুধু নিচে হাতও ভালো থাকে, এরা হাতের কোনো প্রবলেম করে না সাধারণত, যদি অনেক বড় মানে ঘাড় পর্যন্ত বাঁকা না হয়। কিন্তু নিচের দিকে সাধারণত পিঠের মাঝখানটা খুব ডেঞ্জারাস, ওই জায়গায় যে আমরা স্পাইনাল কর্ড স্নায়ুতন্ত্র যেটা থাকে খুব অল্প জায়গার মধ্যে, সরু জায়গায় অল্প চাপেই সে খুব প্যারালাইসিস হয়ে যায়, খুব এটা ভয় থাকে, খুব সেন্সিটিভ, এটা খুব সেন্সিটিভ। আবার একদম নিচের দিকে বাঁকা হয়েছে ওইটা অত ভয় থাকে না, কিন্তু পিঠের মাঝখানে থেকে শুরু করে ঘাড় পর্যন্ত এই সার্জারির পর স্যার এই রোগীগুলো আসলে সুস্থ হতে কতদিন সময় নেয়? পরের দিন থেকে হাঁটে দাঁড়ায়। আচ্ছা, যদি তার কোনো প্যারালাইসিস নাই, রোগী পরের দিন থেকে এই তো হাঁটবে, দাঁড়াবে। এবং মজার জিনিস হলো যে বাচ্চা আগে যতটুকু হাইট থাকে মানে লম্বা, তাতে অনেক লম্বা হয়ে যায়। আমরা যখন প্রাপ্ত বয়সে 13-14 বছরের ছেলে মেয়েদের করি, দেখা যায় 2-3 ইঞ্চ লম্বা হয়ে গেছে। আচ্ছা, রোগী খুশি, রোগীর বাপ মা খুশি, কারণ এই বাচ্চাগুলো তো ধরেন মানে লম্বা হইতে গেলেও কিন্তু তার একটা মানে বাধা থাকে, এই বাধাটা জন্য সে কিন্তু বড় হয় না, অনেকটাই খাটো থাকে। এখন দেখা যায় যে বাচ্চার অপারেশন করেছে 2-3 ইঞ্চি একবার লম্বা হয়ে গেছে, বাচ্চার বাবাও যখন খুশি, মা হয়ে থাকে। যে কারণের জন্য সার্জারি করার পরে তাকে ধরেন ওই কতদিন হাসপাতালে থাকতে হয়?
যদি রুগী সেলাই কেটে যায় ধরেন 10-12 দিন 10-12 দিন। বা হাইস্ট 2 সপ্তাহ পরে আমরা বলি সেলাই কাটার জন্য, বাট 12-13 ডেতেও আমরা অনেক সময় সেলাই কেটে দিই। আর এদের জন্য ভর্তি থাকার আমরা কোনো অনেক দরকার নেই। চ্যালেঞ্জের কথা শুনলাম স্যার, একটু সফলতার গল্প আপনি একটু বলছিলেন, কেমন সফলতার হারটা মানে এই ধরনের সার্জারির ক্ষেত্রে? আমরা যেমন আমাদের সেন্টার প্রায় মোর দেন 250 দেন 250-এর বেশি কেস আমাদের করা হয়ে গেছে। আচ্ছা। আমাদের কিন্তু ধরেন লেস দেন 1% আমাদের হইলো মানে খারাপ দিক যেটা আমরা বলছি যে প্যারালাইসিস, দেন আমাদের হয়েছে দেন না, ওটা এক্সেপশনাল। এক্সেপশনাল, আদারওয়াইজ ইজ গুড। আপনি যদি চান একদিন আমরা পুরো সিরিজ দেখাইতে পারি, আমাদের সব রেকর্ডেড। আচ্ছা। হ্যাঁ, সফলতা অনেক অনেক ভালো সফল। এক সময় ধরেন আমরা ধরেন 25 বছর আগে আমরা কিন্তু এটা চিন্তা করতে পারি না। কম্পেয়ার টু আদার কান্ট্রিজ লাইক ইউএসএ, ইন্ডিয়া, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা দুইটা কোন জিনিস মানের? আমি একটু বলি যে ধরেন আমাদের দেশের 5 স্টার হোটেল, আবার আমাদের দেশে ধরেন একটা 4 স্টার হোটেল। ধরেন একটা 5 স্টার হোটেলের যে খাবার তার পরিবেশনা ধরেন অনেক হাইফাই হবে, আবার ধরেন একই রকমের খাবার অন্য জায়গায় দিলে হয়তো ওই রকমভাবে পরিবেশনাটা সুন্দর হবে না। এখন আপনি যদি ডেভেলপড কান্ট্রিতে চিন্তা করেন, তার পরিবেশ পারিপার্শ্বিকতা সাপোর্ট অনেক বেশি। কারণ আমাদের এখানে একমাত্র কর্পোরেট হসপিটালে অত মানে নিট অ্যান্ড ক্লিন থেকে শুরু করে নিয়ে অন্য যেটা পাবেন যেমন গভর্নমেন্ট হসপিটালে সেটা নাই। কিন্তু যদি অনেক আপনি যেহেতু রোগের চাপ বেশি, চাপ সেখানে বেশি, মেইনটেইন করাটাও টাফ হয়ে যায়। আর হলো যেমন এই জিনিসগুলো যেমন মানে টেকনোলজি যেমন আছে যে রোবোটিক নেভিগেশন, এগুলো ধরেন আমাদের দেশে ধরেন রোবোটিক নেভিগেশন নাই। আর ওই যদি চিন্তা করেন তো ওটা তো আমার নাই, ওটা চিন্তা করে লাভ নাই। জি। কিন্তু ওভারঅল যা আমরা করতেছি যে রেজাল্ট যেমন আমরা দেখালাম যে কী ছিল কী হচ্ছে, সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে গত মানে 1.5 বা 2 দশকে প্রচুর ডেভেলপমেন্ট বাংলাদেশের, নট অনলি অর্থোপেডিক বা এই মেরুদণ্ড, অনেক সেক্টর কিন্তু মেডিকেল সায়েন্সের অনেক অনেক ডেভেলপমেন্ট। এখন আপনি হুট করে তো আমেরিকার সাথে আমরা অনেক কিছুতেই তো আমরা আমেরিকার সাথে নাই, অনেক কিছুই তো আমরা ইউরোপের সাথে আমরা নিজেদের তুলনা করতে পারি না, রাজনৈতিকভাবে বলেন সামাজিকভাবে বলেন। সেই প্রেক্ষিতে আমরা বলবো যে মেডিকেল সায়েন্স বাংলাদেশে অনেক অনেক ডেভেলপড, এখন কিন্তু অনেকটা এগিয়েছে। অনেকটা এগিয়েছে। কিন্তু প্রবলেম যেটা হয় যে আমাদের এত বেশি রোগী, সেই হিসাবে ওই রকম ডক্টরের সাথে যে সাপোর্ট নার্সিং স্টাফ বলেন অন্যান্য লজিস্টিক সাপোর্ট নাই, যে কারণের জন্য কিন্তু আমাদের দেশের অনেক রোগীরাই তাদের কিন্তু মনে থাকে যে আমরা ডাক্তার সাহেব আমাকে বেশি কথাই বললেন না আমাকে নার্সিং অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায় এবং রোগীদের এইটাই হলো আমাদের অসন্তোষের একটি কারণ হয়। অসন্তুষ্ট। স্যার, আপনাকে অনেক বেসিক ধন্যবাদ। জিনিস আমরা ঠিক আছে, নিশ্চয়ই ধন্যবাদ। আমাদেরকে শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আলোচনা করব। আমরা প্রত্যাশা রাখি বাংলাদেশের এই সেক্টরগুলো আরো বেশি এগিয়ে যাক, আরো বেশি সমৃদ্ধ হোক, এমন প্রত্যাশা রেখে দর্শক আজকের সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।